খেলার নাম খুন। লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। অজিত বর্মনের ঘরের মধ্যে বোমা ফেটেছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে অজিত বর্মনের শরীর। খবরটা যখন প্রথমবার শুনল, তখন বিনায়কের মনে হয়েছিল বোমাটা অজিতবাবুর ঘরে নয়, তার নিজের পায়ের নিচে ফেটেছে, এবং ফেটেছে একেবারে আচমকাই। তা না হলে তার চারপাশের পৃথিবীটা অমন দুলছে কেন? কেনই বা তার মাথায় কিছু ঢুকছে না? বিনায়ক মানে বিনায়ক বসু, আলিপুরদুয়ার থানার ওসি, বয়স ৩২, প্রবল পরিশ্রমী, সৎ এবং বাইরের কঠিন আবরণের নিচে একজন নরম মনের মানুষ। নিহত অজিত বর্মনের পরিচয়টা অবশ্য এত সংক্ষেপে দেওয়া যাবে না, কারণ তার কথা বলতে গেলে তাদের পারিবারিক ব্যবসার কথা, অজিতবাবুর দাদা অসীম বর্মনের কথা এবং অবশ্যই সন্ত্রাসবাদী যুগল বসুমাতারির কথা বলতে হবে। না হলে তিনি কেন খুন হলেন সেটা বোঝা যাবে না। আলিপুরদুয়ারের পূব দিকে বাংলা আসাম সীমান্তে বারোবিশা বলে একটা শহর আছে। বর্মনরা সেখানকার বনেদি কাঠ ব্যবসায়ী। তাদের ৬০ বছরের পুরনো করাতকলের নাম ডুয়ার্স সমিল। অজিত বর্মনের দাদুর আমলে ব্যবসা ছিল জমজমাট। তখন অরণ্য সংরক্ষণ আইন এত জোরদার হয়নি। আসামের জঙ্গলের দামি দামি কাঠ বর্মনদের করাতকল চেরাই হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। তারপরে আইনের কড়াকড়ি হল। উত্তরবঙ্গের বহু করাতকলের মতন বর্মনদের ডুয়ার্স সমিলও কাঠের অভাবে ধুঁকতে লাগল। এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে গেল। তারপর কয়েক বছর আগে ডুয়ার্স সমিল আবার জেগে উঠল। বর্মনদের গোলায় রাতের অন্ধকারে দামি দামি গাছের প্রকাণ্ড সব গুঁড়ি, যাকে ব্যবসার পরিভাষায় বলে লগ, ঢুকতে শুরু করল। আবার রাত পোহানোর আগেই সেসব লগ চেরাই হয়ে পাচার হতে লাগল কলকাতায়। আসলে আসামের জঙ্গলে তখন আক্ষরিক অর্থেই জঙ্গলের রাজত্ব শুরু হয়ে গিয়েছিল। সন্ত্রাসবাদী পরিচয়ের আড়ালে একদল খুনে গুন্ডা সেখানে সমস্ত সরকারি পাহারা উড়িয়ে দিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে বসেছিল। আর তাদেরই এক নেতা যুগল বসুমাতারির সঙ্গে হাত মিলিয়েছিল অজিত বর্মনের দাদা অসীম বর্মন। যুগল বসুমাতারি আর তার দলবল জঙ্গলে কাঠ কাটবার সময় বন্দুক হাতে চোরা কাঠুরেদের প্রোটেকশন দিত। তাদেরই লোকজন হাতে স্টেনগান নিয়ে ট্রাকের ড্রাইভারের পাশে বসে সেই সব লগ পৌঁছে দিত ডুয়ার্স সমিলের উঠোনে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন কিংবা পুলিশ সবকিছু জানলেও তাদের আটকাবার ক্ষমতা ধরত না। চোরাই কাঠের ব্যবসায় কয়েক বছরের মধ্যেই অসীম বর্মন লালে লাল হয়ে উঠল। পুরনো আমলের টিনের চাল দেওয়া বাংলো বাড়ি ভেঙে ফেলে সেখানে পাকা দোতলা বাড়ি তুলল। ৮ সিটের গাড়ি কিনল। তবে সকলেই বুঝতে পারত সমস্ত টাকা তার একা হজম করার সাহস ছিল না। মোটা রকমের একটা ভাগ নিশ্চয়ই যুগলকেও দিতে হতো। মাত্র ৫ বছর অজিত বর্মনের এই সুসময় চলেছিল। তারপর আবার চাকা ঘুরল। আসামের জঙ্গলে মিলিটারি ক্র্যাকডাউন শুরু হল। অন্যান্য বহু সন্ত্রাসবাদী গ্রুপের মতন যুগল বসুমাতারির দলও ভেঙে চুরে ছত্রা খান। ফলে অসীম বর্মনের কাঠের ব্যবসাও আবার শুকিয়ে গেল। এই পুরো সময়টাতেই অজিত বর্মনের ভূমিকা ছিল নিছক দর্শকের। অজিত এবং অসীম দুই ভাইয়ের চরিত্রে আকাশ পাতাল তফাৎ। অজিত বর্মন যখন জন্মেছিলেন তখন তাদের ব্যবসায় খুবই দুরবস্থা। ফলে তিনি ব্যবসায় ঢোকার কথা ভাবেননি কখনো। বিএ পাশ করে বারোবিশারই একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। শেষ দিন অবধি সেই কাজই করে গেছেন। দুই ভাইয়ের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ দুই রকমের। অজিতবাবু সাধারণ পোশাক আশাক পরতেন। বই কেনাটাকে যদি বাজে খরচা ধরা হয় তাহলে সেটুকুই ছিল ওনার বাজে খরচ। খুব বেশি কথা বলতেন না, তবে যেটুকু বলতেন তার পেছনে ওনার বুদ্ধি এবং জ্ঞানের ছাপ থাকত। বারোবিশার লোকজন তাই অজিত মাস্টারমশাইকে খুবই সম্মানের চোখে দেখত। বিনায়ক পরে সেই অস্ত্রের খোঁজে চিরুনি তল্লাশি চালিয়েও সে তাকে আর খুঁজে পায়নি। অতএব বিনায়কের হাতে রইলেন কেবল অজিত বর্মন। প্রত্যক্ষদর্শী হিসেবে তার সাক্ষ্যর ওপরেই নির্ভর করেছিল অসীম বর্মন হত্যা মামলার ভাগ্য। এই সহজ সত্যটা পুলিশ দপ্তর যেমন জানত, তেমনি সন্ত্রাসবাদীরাও নিশ্চয়ই জানত। তাই এটাও সকলে বুঝতে পারছিল যে অজিত মাস্টারমশাইয়ের প্রাণটা একটা সরু সুতোর ওপরে ঝুলছে। যুগল বসুমাতারির দলের মূল টার্গেট এখন হবে অজিত বর্মন। তাকে যে কোনোভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে যুগলের মুক্তি অনেকটাই নিশ্চিত। সবাই যা বুঝবে বিনায়ক বসুর মতন ছুদে পুলিশ অফিসার তা বুঝবে না, এটা তো হয় না। অতএব যুগল বসুমাতারিকে হাসতে পড়ার পরেই দ্বিতীয় কাজ যেটা বিনায়ক বসু করেছিল সেটা হলো বর্মন বাড়ির চারপাশে ২৪ ঘণ্টা সশস্ত্র পুলিশি প্রহরার ব্যবস্থা করা। তবু শেষ রক্ষা হল না। কাল বাদে পরশু কোর্টে মামলা উঠবার কথা, আর আজ সকাল ৭টায় বিনায়ক বসুর মোবাইলে খবর এলো অজিত বর্মনের দোতলার ঘরে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটেছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে অজিত বর্মনের শরীর।
বিনায়কের পায়ের তলার মাটি দুলে উঠল। পরের দিন সকালবেলা কুচবিহার এয়ারস্ট্রিপের লাগোয়া একতলা বাড়িটার ছাদের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়েছিল বিনায়ক। চারিদিকে অজস্র ফুলের টব, মৌসুমি ফুল গাছের চারা লাগানো হয়েছে, গার্ডেন চেয়ারও রয়েছে কয়েকটা। মাঝে একটা বেতের টেবলের ওপর রয়েছে আজকের খবরের কাগজ। এবাড়ির কাজের লোক বিনায়ককে এই পর্যন্ত নিয়ে এসে বলেছিল, একটু বসুন, বাবু এক্ষুনি আসবেন। কিছুক্ষণ একটা চেয়ারে বসে কাগজের কয়েকটা পাতা উল্টেছিল বিনায়ক, কিন্তু বোধহয় মানসিক অস্থিরতার জন্যেই বেশিক্ষণ বসে থাকতে পারেনি। উঠে পায়চারি করতে শুরু করেছিল। শরৎকাল এসে গেছে, সকালেই এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার ফলে আকাশ এখন ঘন নীল। বছরের এই সময়টায় কুচবিহার শহরের উত্তর দিগন্তে দাঁড়িয়ে থাকা ভুটান পাহাড়ের সারি বেশ স্পষ্টভাবে চোখে ধরা দেয়। সেই দিকে তাকিয়েই দাঁড়িয়েছিল বিনায়ক। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, সত্যি পুলিশের চাকরিতে ছুটি পাওয়া এক সমস্যা। পুজোর সময় আরেকবার দার্জিলিং যেতে পারলে তো ভালোই লাগত, কিন্তু পারবেন কি? এত চমকে উঠল বিনায়ক যে বলবার কথা নয়। বিনায়ককে ঘুরে দাঁড়াতে দেখে বয়স্ক মানুষটি মুচকি হেসে আবার জিজ্ঞেস করলেন, কি বলিনি? কিন্তু আপনি আমার মনের কথা জানলেন কেমন করে? এলিমেন্টারি মাই ডিয়ার বিনায়ক। বিনায়ক বসু, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন, বসু। কিন্তু আমি যে দার্জিলিংয়ে যাওয়ার কথা ভাবছি সেটা আপনি বুঝলেন কেমন করে? আপনি প্রথমে এক দৃষ্টিতে অনেকক্ষণ ওই পাহাড়গুলোর দিকে তাকিয়েছিলেন। তারপর আপনার নজর ঘুরে গেল আপনার বাঁ হাতের কবজির ওই রিস্ট ব্যান্ডটার দিকে। ইয়াক বোন মানে চমড়ি গাইয়ের হাড় দিয়ে বানানো তান্ত্রিক মোটিফ আঁকা ওই রিস্টব্যান্ডগুলো দার্জিলিং ম্যালের পাশে হাবিব মল্লিকের দোকানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। রিস্টব্যান্ডটার দিকে তাকিয়ে আপনি নিশ্চয়ই গতবারের ট্যুরটার কথাই ভাবছিলেন, কারণ আপনার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। তারপর আপনি কি করেছিলেন মনে পড়ছে কি? আপনিই বলুন।